নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। আর আজকে গ্রাউন্ড রিপোর্টে বাংলায় বিস্তৃত জঙ্গি জাল, আর সেই জঙ্গি জালের পর্দাফাঁস করব আমরা। অনেক মিথ ঘুরছে, মিথের সাথে মিথ্যেও ঘুরছে, কিন্তু তার পেছনে একটা সত্যি রয়েছে। সেই সত্যি হচ্ছে এই মুহূর্তে বাংলা এবং ভারতবর্ষ অত্যন্ত অত্যন্ত সুতীক্ষ্ণ নজর রেখেছে জঙ্গিদের কার্যকলাপের দিকে। বৃহস্পতিবার রাত ধুবড়ির বান্ধবপাড়া, সেখান থেকে একজন ব্যক্তিকে গ্রেফতার করে এসটিএফ। সেই ব্যক্তির নাম শাহিনুর ইসলাম। জানা গেল আনসারুল্লাহ বাংলা টিম কিংবা এবিটি, সেই আনসারুল্লাহ বাংলা টিমের একজন শীর্ষ নেতৃত্ব এই শাহিনুর ইসলাম। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি আধার কার্ড, একটি প্যান কার্ড, একটি পাসপোর্ট, একটি মোবাইল ফোন। উদ্ধার হয়েছে জিহাদ সংক্রান্ত দুটি বইও। এর আগেও আসাম এসটিএফ এর জালে ধরা পড়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রায় 10 জন জঙ্গি। অসম এসটিএফ বলছে ধৃত শাহিনুর জেহাদি। সব মিলিয়ে এই মুহূর্তে আনসারুল্লাহ বাংলা টিমে 11 জন ধরা পড়েছে। একের পর এক জঙ্গি গ্রেফতার, আর এই ঘটনায় উদ্বেগও বাড়ছে। সম্প্রতি অসম এসটিএফ এর কাছে গোয়েন্দার রিপোর্ট আসে, বাংলা, অসম, ত্রিপুরা এই 3 রাজ্যে নাশকতার ছক কষছে বাংলাদেশের এই জঙ্গি সংগঠন এবিটি কিংবা আনসারুল্লাহ বাংলা টিম। আর তারপর থেকেই শুরু হয় বিশেষ অভিযান। সেই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন প্রঘাত। আসাম এসটিএফ জানিয়েছে ধুবড়ির বিলাসীপাড়া বান্ধবপাড়ার একটি ঠিকানা থেকে 36 বছরের শাহিনুরকে গ্রেফতার করা হয়েছে। তার আসল বাড়ি বিলাসীপাড়ার। বর্তমানে সে বান্ধবপাড়ার একটি বাড়িতে আত্মগোপন করে থাকছিল। তার কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল। সেই মোবাইলকে পরীক্ষা করা হচ্ছে, সেখান থেকে আরও তথ্য পাওয়া যায় কিনা সেদিকেও চোখ রাখা হচ্ছে। 17 এবং 18 ডিসেম্বর দুদিনের অভিযান, আসাম, কেরল এবং পশ্চিমবঙ্গ সব মিলিয়ে 8 জন জঙ্গিকে গ্রেফতার করে আসাম এসটিএফ। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি তা হলো এই ধৃতদের মধ্যে কোকরাঝড়ের বাসিন্দা নূর ইসলাম মণ্ডল নামে এক জঙ্গি। তাকে জেরা করে 25 ডিসেম্বর খোঁজ মেলে আব্দুল জাহির শেখ ও সাব্বির মৃধা নামে আরও 2 জঙ্গির। তাদের জেরা করেই এই শাহিনুর ইসলামের নাম উঠে আসে এবং তাকে গ্রেফতার করা হয়। কে এই শাহিনুর? শাহিনুর হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতৃত্ব, ওয়ান অফ দ্য টপ কমান্ডার্স। এবং সে যখন ভারতে গা ঢাকা দিয়ে রয়েছে, তখন একটা প্রশ্ন উঠছে, আমরা কতটা নিরাপদ? ইতিবাচক দিক হলো যে এরা ধরা পড়ছে, নেতিবাচক দিক হলো এরা কিভাবে ঢুকলো। কোনো রকম সার্ভেলেন্স কি ছিল না? ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল? এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের একটি এসটিএফ দল, তারা আসামে রয়েছে। তারাও ধৃতদের দফায় দফায় জেরা করছে। ধৃতদের মধ্যে মুর্শিদাবাদের 2 বাসিন্দারাও রয়েছে। তারা কার নির্দেশে কাজ করছিল, সংগঠন আর কারা কারা আছে সেটা জানার চেষ্টা করছে। আদালতের রিপোর্ট দিয়ে এনআইএ জানিয়েছে অসম পুলিশের এসটিএফ এর অভিযানে গ্রেফতার হয় বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার অন্যতম শীর্ষ নেতা, যার নাম সাইফুল। জানা গিয়েছে ধৃত সাইফুল বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে ভারতের আধার কার্ড। সেই আধার কার্ড কোথায় তৈরি হয়েছে জানেন? আমাদের রাজ্যের মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ সীমান্ত থেকেই ভারতে অনুপ্রবেশ করেছিল সে। নিজেকে আরবি শিক্ষক পরিচয় দিয়ে ভারতে বসবাস করছিল এই সাইফুল। এবং তারপরেই প্রশ্ন উঠছে মাদ্রাসাদের নিয়ে। এই যে পশ্চিমবঙ্গ জুড়ে অজস্র মাদ্রাসা, কটার অনুমোদন আছে আর কটার অনুমোদন নেই? সেখানে কি হচ্ছে? সেখানে মগজ ধোলাই কি হচ্ছে নাকি হচ্ছে না? কোনো ধর্ম, কোনো জাতি কিংবা কোনো বিশেষ কাউকে আমরা টার্গেট করছি না। সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, কোনো জাতি হয় না। A terrorist has no religion. কিন্তু এটাও ঠিক যে এই মুহূর্তে যারা ধরা পড়ছে তারা একটি বিশেষ ধর্মের আড়ালে নিজেদের সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে। ধর্ম তার পারমিশন দেয় না, ধর্ম এর সঙ্গে যুক্ত নয়। এর সঙ্গে ধর্মকে যুক্ত করছে রাজনীতিবিদরা, রাজনৈতিক নেতারা। তারা ধর্ম টেনে আনছেন নিজেদের পলিটারাইজেশন, পলিটিক্সের জন্য। কিন্তু সত্যটা হলো যারা টেরর কিংবা টেরোরিজম করে তাদের না কোনো দেশ হয়, না কোনো জাতি হয়, না কোনো ধর্ম হয়। যেমন এই সাইফুল কিংবা এই শরীফুল ইসলাম কিংবা যে 11 জন জঙ্গিকে ধরা হয়েছে। আরও এক জঙ্গিকে ধরা হয়েছে, তার নাম জাভেদ মুন্সি। জাভেদ মুন্সি আবার তেহরিক উল মুজাহিদিন কাশ্মীর বেস্ট মিলিটেন্ট অর্গানাইজেশনের মেম্বার, সেকেন্ড ইন কমান্ড।
তার যোগ একেবারে এলিটির সঙ্গে, অর্থাৎ লস্করে তৈবার সঙ্গে। সে হাফিজ সাঈদের ছেলে তালাক সাঈদ, তার নির্দেশে ভারতে এসেছিল, এমন তথ্য উঠে আসছে। আজ এই নিয়েই আলোচনা হবে। আমার সঙ্গে রয়েছেন কর্নেল আকে শ্রীবাস্তব, কাউন্টার টেরোরিজম এক্সপার্ট, এবং আমার সঙ্গে রয়েছেন ঈশানী নস্কর, ঈশানীদি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমি কর্নেল শ্রীবাস্তবকে দিয়ে শুরু করব। কর্নেল শ্রীবাস্তব, যে ছবি আমরা দেখছি, এবং আপনি আমার সঙ্গে গিয়েছিলেন সুন্দরবনে, যে সুন্দরবনকে নিয়ে এত প্রশ্ন, এত ডিবেট এই মুহূর্তে উঠে আসছে, এতগুলো জঙ্গি গ্রেফতার হচ্ছে, এরা এমনি এমনি তো আসেনি। কর্নেল শ্রীবাস্তব, দেখুন, নমস্কার। একটা জিনিস আছে, আমাদের পড়ানো হয় ইনফরমেশন অ্যান্ড ইন্টেলিজেন্সের মধ্যে অনেক তফাৎ আছে। ইন্টেলিজেন্স কাকে বলা হয় জানেন? আমেরিকা এসে ওসামা বিন লাদেনকে নিউট্রালাইজ করলো, আমেরিকা এসে আল জওয়াহারিকে নিউট্রালাইজ করলো কাবুলে, ইসরায়েল হাসান নাসরুল্লাহ আর পুরো হিজবুল্লাহকে সাফ করে দিল। আগেন ইসরায়েল আপনার ইরানে ঢুকে ওদের নিউক্লিয়ার ইনস্টলেশন আর হামাসের লিডারকে মারলো। এটাকে বলা হয় ইন্টেলিজেন্স। এর মধ্যে নট এ সিঙ্গল আয়োটা অফ ডাউট হামাসের লিডার মারা গেলেন আপনার গাজায়, নট এ সিঙ্গল আয়োটা অফ ডাউট হি হ্যাজ বিন কিল্ড, আইডেন্টিফিকেশন পজিটিভ, ওরা সন্ত্রাসবাদী, ওরা সন্ত্রাসবাদী। এটা ইন্টেলিজেন্স বলি। ইনফরমেশনটা কি জানেন? এটা যে আপনার একটা পলিটিক্যাল জিনিসটা গুলিয়ে মিলিয়ে আমাদের একটা প্রেজেন্ট করার চেষ্টা হচ্ছে। When you remove the political seed from the truth, then you will see that রাজনৈতিক জিনিসটাকে যখন আপনি সরিয়ে দিচ্ছেন, তখন যেটা আসছে বাইরে ওইটাই সৎ, ওটাই সৎ, ওটাই সৎ। আর ওই সৎ এর মধ্যে আপনি যে জঙ্গি যে পরিভাষা, আপনি কোন রাষ্ট্রের জঙ্গি পরিভাষাটা আপনি ফলো করছেন, কাইন্ডলি ওদেরকে জিজ্ঞেস করুন। আমাদের যে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, আমেরিকায় যে যেটা দেওয়া হয়েছে ওদের প্যাম্পলেটে বা ইউএনএ, এরা কি কোনো স্ট্যান্ডার্ডে কোনো জায়গা আছেন? এরা কোনো এটা ওই কাঠামোতে আসছে, ওরা ওই ফ্রেমওয়ার্কে আসছে যে আপনি বলছেন এই জঙ্গি এখানে ধরা পড়লো, দু জঙ্গি এখানে। আপনি কি বলছেন এরা জঙ্গি নয়? আমি তো এটা বলছি না। আপনি একটু বলুন কোন ভার্সন আছে এটা, আপনি কোন কোন ভার্সন নিয়ে, আপনি কোন ইন্টেলিজেন্স নিয়ে এখন বাংলাদেশ থেকে আপনার আগস্টের পর আমরাও জানি কি আপনার আপনার রিলেশনশিপ বিচ্ছেদ হয়ে গেছে। ডিজিএফআই ইজ নট কমিউনিকেটিং উইথ ইউ। আপনার প্রত্যেকটা জিনিস আসাম থেকে আসছে। আপনিটাকে আপনার এই বাক্য বন্ধনীতে আপনিটাকে এই আসাম গভর্নমেন্ট, আসাম পুলিশ, they have to answer this. They have to answer. আমরা জানি কি আগস্টের পর ওখান থেকে বাংলাদেশ ন্যাশনাল হ্যাভ রান অ্যাওয়ে। দ্যাটস এ ফ্যাক্ট। দ্যাট মোহাম্মদ ইউনূসের যে সরকার আছে ওরা ইরিকনসিবল, ওরা মাইনরিটিকে মেরেছে ওখানে, যেটা আমাদের বাঙালি হিন্দু আছে, খ্রিস্টানকে মেরেছে, ওরা বৌদ্ধকে মেরেছে, ওরা পলিটিক্যাল লোককে মেরেছে, ওরা পুলিশকে মেরেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর ওরা যান বাঁচাবার জন্য প্রত্যেকটা পরিবার কোথায় যাবে? চারদিক দিয়ে, তিন দিক দিয়ে তো আমরা ঘিরে আছি, তো যেখানে জায়গা পালো ওখান থেকে ঢুকে পড়লো। আর আপনি বলছেন যে এখন 4 মাস পর আপনি বলছেন কি আমরা জঙ্গি এখানে পাচ্ছি, ওখানে পাচ্ছি, আবার জেনকে থেকেও জঙ্গি চলে এসছে আপনার পশ্চিমবঙ্গে আর অন্য জায়গায় যেটা ধরা পড়ছে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। ফার্স্ট ডিফাইন হু আর দ্য টেররিস্ট। আমরা ডিফাইন করেছি হিজবুল মুজাহিদিনের যারা আছেন, লস্করে তৈয়বা যারা আছেন, যতগুলো তাহরিকুল মুজাহিদিন যারা আছেন, আমরা ওটা ডিফাইন করেছি। দে আর দ্য টেররিস্ট, দে আর ফাইটিং এগেইনস্ট আস with the armed struggle to what? To break away our country from a portion of our country or create terror. Create terror মানে জানেন কি হয়? টেররিস্টকে যাকে বলা হয়, জঙ্গি যাকে বলছেন আপনি, সন্ত্রাসবাদী যাকে আপনারা বলছেন, ওর অ্যাক্টিভিটি মানে হলো kill one, frighten thousand. Kill one, frighten thousand. That is what hostage taking, what Hamas has done. By Yemen এর লোক আপনি দেখুন কি করছে for the interference. সিরিয়ায় কি হলো? ওরা terrorist group is working. So where are the arms? Where are those সন্ত্রাসবাদী? ইয়ে আপনি 8 জন 10 জন 15 জন 20 জনকে আপনি নিয়ে বসে আছেন কি এখন আহিলে সংগঠনের জন্য আছে। So Colonel Srivastava, just to get things in perspective, এই যে 11 জন যাদের গ্রেফতার করা হয়েছে তারা কি টেররিস্ট নয়? এটা তো আমি বলতে পারছি না, বিকজ আমি আর আপনি যেটা পড়ছি ওটা মিডিয়া থ্রু মারফতে আসছে, আর আমি আর আপনার এটা তো অ্যাক্সেস হওয়া উচিত নয়। লেট দ্য কোর্ট ডিসাইড, লেট দেম প্রুভ ইন দ্য কোর্ট অফ দ্য ল দ্যাট হু আর দে। দ্যাট ইজ ফার্স্ট, দ্যাট দ্য পারসন হু আর গেটিং কট, যারা ধরা পড়ছে আনডাউটেডলি যারা বাংলাদেশি লোক, ফরেন ন্যাশনাল আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যখন ওদেরকে, বাট তাদের কাছ থেকে ম্যাটেরিয়ালস পাওয়া যাচ্ছে
জিহাদি মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে তাদের কাছ থেকে। জাভেদ, আপনি নিজে গিয়েছিলেন আমার সঙ্গে সুন্দরবনে, আমরা একটু পরেই সেই ছবি দেখাবো। আপনি দেখেছেন জাভেদ তার হ্যান্ডলারদের সাথে এনক্রিপ্টেড ভার্সনে কথা বলতো। জাভেদ ইজ আ নন টেররিস্ট, জাভেদ ইজ আ নন মেম্বার অফ তেহরিকুল মুজাহিদিন। কারেক্ট। 1999 সাল থেকে সে একাধিকবার পিওকে গিয়েছে, পাকিস্তান গিয়েছে, লস্করে তৈবার সাথে তারা মিটিং করেছে, তালা সাইদের সাথে তাদের মিটিং হয়েছে। তারা যখন ধরা পড়ছে, এখানে সংশয়টা কোথায়? এখানে তো মিনিস্ট্রি থেকেই আমরা পাচ্ছি, জম্মু কাশ্মীর পুলিশ থেকে পাচ্ছি, আসাম এসটিএফ থেকে পাচ্ছি যে এরা সবাই জঙ্গি। এরা কেউ আসাম এসটিএফ বলছে এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম, এবং জম্মু কাশ্মীর পুলিশ তারা যে রিপোর্ট দিচ্ছে, ইন্টারোগেশন রিপোর্ট দিচ্ছে, তারা বলছে তেহরিকুল মুজাহিদিন। এটা দেখুন, দুটো আলাদা জিনিস আছে। আপনাকে যে জেএনকে যে খবর দিল জেএনকে পুলিশ, যেটা জাভেদ আর যেখানে আপনি গিয়েছিলেন, যা ট্রেলে যা ফিঙ্গারপ্রিন্ট করলেন, ফুটপ্রিন্ট আপনি ধরলেন, ওটা রিয়েল জঙ্গি। আমরা তো ওটা ডিনাই করছি না। জাভেদ রিয়েল জঙ্গি, জাভেদ ইজ রিয়েল জঙ্গি, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। বাট এই আসাম পুলিশ যেটা আপনার মুর্শিদাবাদ থেকে ধরলো, আজকে আপনি যদি ছবিটা দেখেন, ওর মধ্যে তো আমার মনে হয় কি আপনি পলিটিক্যাল জিনিসটাকে একটু প্লিজ রিমুভ দ্য পলিটিক্যাল থিং ফ্রম দেয়ার, এন্ড দেন ইউ উইল গেট দ্য রিয়েল জঙ্গি লাইক জাভেদ যেটা আপনি ধরেছেন, রাইট? এরকম জিনিস আমরা কনফিডেন্স পাচ্ছি না, মানুষের মধ্যে একটা রং মেসেজ যাচ্ছে। কিন্তু শাহিনুর ইসলাম সেও তো এবিটির শীর্ষ নেতৃত্ব। আনসারুল্লাহ বাংলা টিমও কিন্তু 2013 সালে টার্গেট করে করে ব্লগারদের বাংলাদেশে মেরেছিল। হ্যাঁ, আনসারুল্লাহ বাংলা টিম তারা তাদের সন্ত্রাস কিংবা টেরর শুধু বাংলাদেশ অব্দি সীমিত রেখেছিল। এখন তারা মানে ভারতেও ঢুকছে, বেঙ্গলেও ঢুকছে। ক্যান দেয়ার নট বি আ লার্জার পার্সপেক্টিভ? দেখুন, জাভেদ নিয়ে যদি লার্জার পার্সপেক্টিভে কথা বলেন, 100% অ্যাকুরেট, রাইট? বিকজ ও একটা প্যান ইসলামিস্ট মিলিটেন্ট অর্গানাইজেশন, টেররিস্ট অর্গানাইজেশনের পার্ট আছে। কিন্তু এইটা আপনি এখন যে বাংলাদেশ থেকে যারা এরকম যারা ছুটপুট আসছে, যারা ওদেরকে আপনি বলছেন এটা দে আর পার্ট অফ দ্য প্যান ইসলামিস্ট গ্রুপ, এখন এটা আমার মনে হয় একটু টাইম লাগবে আমাদেরকে। আচ্ছা, এবার আরো ইনফরমেশন আসতে হবে। ইয়েস, জাভেদ, আমি একটু জাভেদে কনসেন্ট্রেট করি। জাভেদ মুন্সি, তেহরিক উল মুজাহিদিন কাশ্মীরি মিলিটেন্ট অর্গানাইজেশন, তার কমান্ডার ছিল, সেকেন্ড ইন কমান্ড। বারবার পিওকে গিয়েছে, সে বাংলায় এসেছিল। বাংলায় যেদিন আসে সেদিন রাত্রে গ্রেফতার হয়, তাকে জম্মু কাশ্মীর পুলিশ এবং আমাদের বাংলার এসটিএফ গ্রেফতার করে। জাভেদের ডেরায় আমরা পৌঁছে গিয়েছিলাম, এনকেটিভি বাংলা পৌঁছে গিয়েছিল, এবং আমাদের সঙ্গে ছিলেন কাউন্টার টেরোরিজম এক্সপার্ট কর্নেল আরকে শ্রীবাস্তব। ক্যানিংয়ে তার শালার বাড়ি থেকে গ্রেফতার হয় জাভেদ। সেই ডেরায় পৌঁছে যখন আমরা কথা বললাম জাভেদের শালা গুলশানের সঙ্গে, প্রথমে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তিনি যদি আমাদের সঙ্গে দেখা করেন। তিনি দেখা করলেন না, কিন্তু ফোনে কথা হলো। কি বললেন তিনি, শুনুন। ক্যানিং পুলিশ স্টেশন থেকে 1 কিলোমিটারও দূরত্ব নয়, ক্যানিং ওম্যান পুলিশ স্টেশন থেকে 600 থেকে 700 মিটারের দূরত্ব প্রায়, এবং সেখানেই মেন রোডের ধারে এই ঘরে থাকতো জাভেদ। যেদিন জাভেদ এসছিল সেদিনই জম্মু কাশ্মীর পুলিশ, এসটিএফ তাদের হাতে গ্রেফতার হয় জাভেদ তেহরিক উল মুজাহিদিনের কমান্ডার, লস্করে তৈবার সাথে যার ঘনিষ্ঠ সম্পর্ক, টেররিস্ট সন্ত্রাসবাদী জাভেদ এখানে কার সাথে দেখা করতে এসেছিল? এই বাড়িতে থাকতো জাভেদের শ্যালক জামাইবাবু, তার নাম গুলশান। এই গুলশানেরও নাম জড়াচ্ছে। জাভেদ আপনার ভগ্নিপতি? আচ্ছা, তো জাভেদ তেহরিকুল মুজাহিদিনের কমান্ডার আপনি জানতেন না? তাহলে জানলে তো তাহলে কোথায় আসবে এখানে? তাহলে আমি আসতে যেতাম। আচ্ছা, আপনি জানতেনই না? না না না, আপনিও তো কাশ্মীরে থাকেন। থাকি তো কাশ্মীরে, কিন্তু কোথায় থাকেন কাশ্মীরে? আমি ওকে বলে নিষাদ গার্ডেনে কাজ করছি। নিষাদ গার্ডেন। আচ্ছা, জাভেদ এর আগে এসেছিল কলকাতায়? ও মেয়ে শরীর খারাপ আছে, ও টিউমার আছে, ও ডাক্তার দেখাতে গেছিল। ডাক্তার দেখাতে ক্যানিং এ? না, ক্যানিং এ নেই, কলকাতা। ও এখানে আমার কাজে এসে কলকাতা গিয়েছিল। ये क्या हो गया? ये सब चीजें कब से हुई? कब आया जावेद इधर, और आप अचानक हमारी मीडिया में कैसे हैं आप? वो आया था इधर कब? 19 तारीख को। और कब पकड़ा गया वो? 19 তারিখ। এটা সম্ভব নয়। জাভেদ যদি ওনার বোনের বিয়ে করেছে, রাইট,
তার মানে হলে উনি জাভেদ সম্বন্ধে জানতেন। এর মধ্যে বারবার বলছেন আমি জাভেদ সম্বন্ধে জানতাম না। এটা ভুল, এটা মিথ্যা, বিকজ আউট অফ ফিয়ার উনি ভয়ের এই কারণে জানছেন, কিন্তু উনি জানতেন যে জাভেদ কে আছে, কেন এসছে, এটা সত্যি ব্যাপার আছে। গুলশান প্রতি বছরই নাকি কাশ্মীর থেকে, শ্রীনগর থেকে ক্যানিং এ আসতো, কারণ তার দাদা নিসার যে গুল ফার্ম, সেও এই ক্যানিং এই ব্যবসা চালায়। ভেতরে না ঢুকলে বাইরে থেকে বোঝা যাবে না কি হচ্ছে, তাই কি তিনি ঠিকানা বদলালেন? ঠিকানা বদলালেন তিনি 25শে নভেম্বর। একটু খেয়াল করে দেখুন, এই 25শে নভেম্বরের আশপাশেই কিন্তু অশান্তি শুরু হয় বাংলাদেশে। তাই তো প্রশ্ন উঠছে, বাংলাদেশে অশান্তি শুরু হলো, তারপর গুলশান কিংবা গুল মোহাম্মদ তিনি এতদিন পর তার 25 বছরের ঠিকানা বদলে নিয়ে হসপিটাল মোড়ে চলে গেলেন, আর তার কয়েকদিন পরেই জাভেদ এলো এবং সৌভাগ্যবশত জাভেদকে গ্রেফতার করা হলো। ক্যামেরা রাজশেখরের সঙ্গে আমি ইলমাজ, এনকে টিভি বাংলা। জাভেদ লস্করে তৈবা, তার সঙ্গে লিঙ্ক আছে, সে নিজে তেহরিকুল মুজাহিদিনের একজন টেররিস্ট কমান্ডার। আনসারুল্লাহ বাংলা টিম, তারা কাদের থেকে ইন্সপায়ার্ড? তারা আবার আরো বড় এক খিলাড়ির থেকে ইন্সপায়ার্ড। সেই খিলাড়ির নাম আল কায়দা। আমি ঈশানীদির কাছে এই প্রশ্নটা রাখবো, আল কায়দা, লস্করে তয়বা, এই দুটো নাম ঈশানীদি নতুন করে আর বলার দরকার নেই। 2001 সালের পর থেকে এভরিবডি নোজ, সবাই জানে। আল কায়দা কে শুরু করেছিল? ওসামা বিন লাদেন। সে আল কায়দা এক সময় ওয়ার্ল্ডস মোস্ট ড্রেডেড টেররিস্ট অর্গানাইজেশন ছিল। আনসারুল্লাহ বাংলা টিম তাদের থেকে ইন্সপায়ার্ড। স্লিপার সেল ঢোকাচ্ছে, আস্তে আস্তে স্লিপার সেল ঢোকাচ্ছে বাংলায়, ভারতে। ভারতের মানুষজন তারা চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না? ঈশানীদি, দেখুন, প্রথমে দু চারটে কথা আমি আপনার বিষয়ে আসার আগে বলে নিই। আমি একেবারে একমত যে ফান্ডামেন্টালিজমের অর্থাৎ মৌলবাদী চিন্তাভাবনার করে আলাদা কোনো ধর্ম হয় না। রাজনৈতিক মৌলবাদ যেমনি অ্যাকসেপ্টেবল নয়, যে রাজনৈতিক মৌলবাদের আমরা যে পরিস্থিতি বাংলাদেশে দেখছি তার আউটকাম একটা, ঠিক একইভাবে কোনো ধর্মের মৌলবাদ কখনো হিউম্যানিটেরিয়ান হতে পারে না। এবং সবসময় এটা আমার বিশ্বাস যে কোনো ধর্মের মেজরিটি কিন্তু সেই মৌলবাদী চিন্তনে চিন্তিত, মৌলবাদী র্যাডিক্যালনেস। যার জন্যে কর্নেল যেটা জিজ্ঞাসা করছিলেন, এই প্রশ্ন কিন্তু শুধু পলিসি মেকিংয়ের স্তরে নয়, যারা আমাদের মতন যারা রাষ্ট্রবিজ্ঞান বা আন্তর্জাতিকের ছাত্রছাত্রী বা বিভিন্ন স্তরে যারা লেখালেখি করি, সবসময় এটা একটা প্রবলেম যে আমরা সন্ত্রাসবাদকে কিভাবে ডিফাইন করব, কাদেরকে সন্ত্রাসবাদী বলবো। নানা জায়গায় সন্ত্রাসবাদ নিয়ে সমস্যা। সে তো আমরা ব্রিটিশ আমলে সাহেবরা আমাদের যারা স্বাধীনতা আন্দোলনের জন্য যারা লড়াই করেছেন তাদেরকেও সন্ত্রাসবাদী, কাজে সন্ত্রাসবাদী কারা তাদের সেটা আখ্যায়িত করা দরকার। এবং সেখানেই যারা টেরর ব্যবহার করে পুরো ব্যবস্থার উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে এবং সবাইকে শঙ্কিত করার চেষ্টা করছে, প্রাণহানি, সম্পত্তি নষ্ট, এইটা তাদের উদ্দেশ্য, তাদেরকে আমরা সন্ত্রাসবাদ আমরা কাজের খাতিরে বলি। এবারে স্বাভাবিকভাবে আপনি যে প্রশ্নটা করছেন যে এই যে পরিস্থিতি আস্তে আস্তে উঠে আসছে আমাদের চোখের সামনে, আমরা আরও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, সেইটা নিয়ে কি আমাদের রাজ্যের লোক এমনকি ভারতের সবারই চিন্তিত হবার কথা। কারণ যে যদি আমরা ধরি যে আসাম থেকে কেউ গ্রেপ্তার হচ্ছেন বা পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হচ্ছেন, তাহলে মধ্যপ্রদেশে কেন গ্রেপ্তার হতে পারবেন না? সেই মানুষ তো মধ্যপ্রদেশ অব্দিও পৌঁছাতে পারে, তার যদি আধার কার্ড থেকে থাকে। সেই মানুষটি উত্তরপ্রদেশে কেন পৌঁছাতে পারে, সেখানে দক্ষিণে যেতে পারে না। কিন্তু এদের তো ছক, যেটা আমরা আমি একটু আসছি, হ্যাঁ, একেবারে পুলিশের স্টেটমেন্ট পাচ্ছি, এদের ছক ছিল আসাম, ত্রিপুরা এবং বাংলায় নাশকতার। কিন্তু ট্রানজিটটা যে যাতায়াতে সেটা তো অবাধে আসা যাওয়া যাবে যদি আমাদের সেই লোকগুলির কাছে ভ্যালিড, আপনি যেটা বলছেন, আধার কার্ড আছে। তার মানে সে একটা নাগরিকত্বের একটা প্রমাণ দিতে পারছে, দেশে অবাধে বিচরণ করতে পারবে। আজকে এই ধরনের জঙ্গি যে মানসিকতা ইলমাস, তাতে তারা আপাতত 3টে রাজ্যের কথা ভাবছে বা 3টে অংশের কথা ভাবছে, কিন্তু ভবিষ্যতে প্যান যখন হবার চিন্তা ভাবনা আসবে তখন কিন্তু আর আলাদা করে নির্দিষ্ট কোনো রাজ্যের কথা বা এলাকার কথা ভাববে না। দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ র্যাডিক্যাল ফান্ডামেন্টালিজমের জায়গাটা এখানে আসছে। কিন্তু আমি আরেকটা কথাতে এখানে আসছি, আপনার যে আলোচনাটা করছিলেন বাংলাদেশ থেকে এই যে উত্থানটা, এটা আমরা আবিষ্কার করছি, এই র্যাডিক্যালিজমের বীজ অগাস্ট থেকে তো আসেনি, এটা তো মানতে হবে। হ্যাঁ, এবং
যে সমস্যাটা প্রত্যেকটা পরতে, যেটা প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে যেটা সমস্যা হচ্ছে, যে এই পলিটিক্স এবং সন্ত্রাসের যে একটা, আমি বলবো একটা মানে আন্ডারস্ট্যান্ডিং কিছু কিছু ক্ষেত্রে হয়ে গেছে, এটারই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া এবং তারই বিষবৃক্ষটা এখন কিন্তু সবাই আমরা বুঝতে পারছি। বেশ, এখানে আমি একবার কর্নেল শ্রীবাস্তবকে ছোট্ট করে একটা ইনপুট চাইবো, যে আমরা হঠাৎ করে দেখলাম মোহাম্মদ ইউনুসের একজন অ্যাডভাইজার, মানে তার ওই অ্যাডভাইজারি কমিটির একজন অ্যাডভাইজার, সে একটা ম্যাপ প্রকাশ করলো গ্রেটার বাংলাদেশ বলে, যে ম্যাপে রীতিমতো এই ত্রিপুরার অংশ, আসামের অংশ, টু সাম এক্সটেন্ট কলকাতা এবং বাংলার অংশও রইল। এবার আমি যদি এটাই ধরি যে এই ম্যাপটা অলরেডি একটা চিন্তাধারা আছে, সেই চিন্তাধারা হচ্ছে একটা গ্রেটার বাংলাদেশ দখল বানানো, অবভিয়াসলি কোনোদিন সম্ভব নয়, একটা চিন্তাধারা আছে, সেখান থেকে যদি আমি বলি ত্রিপুরা, আসাম এবং ওয়েস্ট বেঙ্গলকে টার্গেট করার জন্যই আনসারুল্লাহ বাংলার টিম এখানে রিক্রুটমেন্ট স্টার্ট করছিল, খুব কি ভুল বলবো? অ্যাবসলিউটলি আপনি ভুল বলছেন, বিকজ আপনি জানেন এই যে অ্যাডভাইজারি কমিটিতে যারা স্টুডেন্টসগুলো আছে, হাসনাত হোক, সারজিৎ হোক, হ্যাঁ, এরা নাভেদ হোক, এরা সব কারা কলেজ স্টুডেন্ট, দে হ্যাভ নো আন্ডারস্ট্যান্ডিং। দে ওখানে দু রকমের মাদ্রাসা আছে, একটা যেটা গভর্নমেন্ট সাপোর্টেড আছে, আর একটা অন্য যেটা আমাদের আলাদা একটা ভাবে ওদের কোনো রেকগনাইজ, ওটা অনেক বড় ফ্যাক্টরি ওখানে। এরা যে প্রডিউস অফ দ্য মাদ্রাসাস আছে, রাইট, এদের থিঙ্কিংগুলো অনেক ন্যারো, অ্যান্ড দে আর ডুইং উইথ, বিকজ স্ট্রিট এখন খালি হয়ে গেছে, বাংলাদেশ স্ট্রিট ইজ নো মোর ফিল্ড উইথ দেম। নাও আই মাস্ট টেল ইউ ওয়ান থিং, যখন আপনি কথা বলছেন ভেরি ব্রিফলি, ওয়ার্ল্ড টেররিজমটা স্টার্ট হলো জানেন রেভলিউশন থেকে, ফ্রেঞ্চ রেভলিউশন, তারপরে আমরা দেখলাম রাশিয়ান রেভলিউশন, আপনার ইন্ডাস্ট্রিয়াল যেটা হলো, তারপরে আপনি জানেন সারপ্রাইজ হয়ে যাবেন, চায়না মাও সে তুং, ওকে বের করে দেওয়া হয়েছিল, উনি বললেন আমাদের কাছে আমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলবে না, আমরা কৃষক নিয়ে কাজ করব। ওরা কৃষকরা করলেন, উনি ফার্মার এডুকেশন করলেন, অ্যান্ড তারপরে জানেন কি হলো, চে গুয়েরা, ফেমাস চে গুয়েরা বললো কিল 1,000 একটা বোমা যদি আমরা কোনো একটা শহরে যদি আমরা মারি 1000 লোক, এইটাই সন্ত্রাস। আর তারপরে পিএলও এসছে মিউনিক, ওর একটা যে বাজেট আছে কতগুলো রাষ্ট্র থেকে বেশি, ইন্টারন্যাশনাল ফর্ম অফ দ্য ইয়ে হয়ে গেল। এখন যখন আমরা বাংলাদেশের কথা বলছি, ওদের যে ইসলাম আছে ওটা মনোলিথিক নয়, ওরা ডিভাইডেড আছে, ওটা সুফি ইসলাম। বাংলাদেশে মেজরিটি ইজ সুফি ইসলাম, অ্যান্ড একটা ইসলাম আছে যারা সেকুলার ভেরি কম, আর একটা আছে মডার্ন ইসলাম। মডার্ন ইসলাম যেটা মিলিটেন্ট ইসলাম আছে, এই মডার্ন ইসলাম আর মিডল ইসলাম আপনার 2001-এর পর এসছে। আপনি যদি দেখেন ওখানে হুজি বি অ্যান্ড এই যে JMBB, এইটা সব আপনি দেখবেন 2001-এর পর এসছে। ওয়াই 2001? ওয়াই দিস ডটম পয়েন্ট উই আর পুটিং আপ? বিকজ 1 নভেম্বর 2001-এর পর যখন আমেরিকা, এদের যে ফাউন্ডার মেম্বার ছিল আপনার হুজি বি অ্যান্ড JMB, ওরা আফগানিস্তান ট্রেন, আর যখন আমেরিকা ওখানে বোমা মারতে শুরু করলো আফগানিস্তানে, those who are fighting along with Taliban, those who are fighting along with the Osama bin Laden, they ran away. ওরা নিজে ফেরত এসছে 2001 থেকে। সারপ্রাইজ হয়ে যাবেন দ্যাট হুজি বি একটা প্রেস কনফারেন্স করে বলছেন ওরা কি আমরা এখানে, আমরা আর আমাদের সংগঠন আছে। এদের কাছে দুটো ভাগ আছে ওদের অর্গানাইজেশন, এটা দুটো, প্রত্যেকটা নাম বদলি করে দেয়, একটা সিভিলিয়ান উইং, একটা মিলিটারি উইং, আর এদের সুরায় মজলিস আছে, ওরা কথা বলে। এবার এখানেই আমি একটা ছোট প্রতিবেদন দেখাতে চাইবো আপনাদের দুজনকেই। আমরা যে খবর পাচ্ছি, একেবারে সরকারি সূত্র যে খবর পাচ্ছি, গোয়েন্দা সূত্র যে খবর পাচ্ছি, সেই খবরে জাভেদ মুন্সি, তেহরিকুল মুজাহিদিনের যে টেররিস্ট, সে কিন্তু লস্করে তৈবার একটি মিশন নিয়েই এখানে এসেছিল। মিশনটা কি আপনি নিজে গিয়ে দেখেছেন, আপনি সেই ফুটপ্রিন্টিং করেছেন, ঈশানী দিয়ে আপনাকেও আমি দেখাবো কিভাবে বাংলাতে ইনফিলট্রেট করা হয়। এবং তার কর্নেল শ্রীবাস্তব একটা অত্যন্ত রিজনেবল ভ্যালিড লাইন অফ কোয়েশ্চেনিংও দিয়েছেন, যে এই গোটা গল্পটার কারণ হচ্ছে যে এই মুহূর্তে মানে উইন্টার সিজনসে কাশ্মীরে এক্সফিল্ট্রেশন বিট বন্ধ হয়ে যায়, তো একটা অল্টারনেটিভ রুট পাওয়া যায়। ঠিক কোন মিশন নিয়ে বাংলা এসছিল জাভেদ, দেখুন। পাকিস্তানের মুরিদকেতে লস্করের হেডকোয়ার্টার, সেখান থেকেই নির্দেশ পেয়েছিল জাভেদ। পিওকেতে লস্করের নতুন টেরর মডেল নিয়ে আলোচনা হয় জাভেদের সঙ্গে। এলইটি শীর্ষ নেতৃত্ব জাভেদকে একাধিক দায়িত্ব দিয়েছিল বলেই গোয়েন্দারা জানতে পেরেছেন। ভারতে অনুপ্রবেশ কাশ্মীরের বিকল্প রুট খোঁজার দায়িত্ব দেওয়া হয়। জাভেদকে অস্ত্র বিস্ফোরক ভারতে ঢোকানোর রুট খুঁজতে বলা হয়। জাভেদ বাংলাদেশের সন্ত্রাস গোষ্ঠীদের সঙ্গে ইদানিং যোগাযোগ রাখছিল। বাংলাদেশ থেকে হাওয়ালায় টাকা কিভাবে আনা যায় সেই নিয়েও জাভেদ তথ্য সন্ধান করছিল। 2021 সালে ক্যানিং ও কলকাতায় আসে জাভেদ। সেই সময় ক্যানিং এর নূর মহলে ছিলেন জাভেদ। একথা জাভেদের আত্মীয় নিসারের স্ত্রীও স্বীকার করেছে।
সালে জাভেদ এখানে কি করতে এসেছিল? সেটা বলতে পারবো না। এসেছিল তো? এসেছিল, সবাই দেখেছে, আমিও দেখেছি। কিছুই করেনি, এখানেই এসেছিল, দেখেছি, দু একবার দেখেছি ঘুরতে। আমরা তো সবসময় সবাইকে জিজ্ঞেস করি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দোকানের মধ্যে থাকি, ব্যবসা করি। আমাদের প্রচন্ড ব্যবসাটা ভালো ছিল, মানে পুরো শেষ করে দিল ব্যবসাটা। এদেশে এলইটির সহযোগী সংগঠন তেহরিক উল মুজাহিদিনের ডিস্ট্রিক্ট কমান্ডার জাভেদ 1992 থেকে 1996 পর্যন্ত একাধিকবার পিওকে গিয়েছিল। 1999-এ পাকিস্তান থেকে আরডিএক্স পেয়ে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকে 2 কেজি বিস্ফোরক সহ দিল্লিতে ধরাও পড়ে। জামিনে ছাড়া পাওয়ার পরে ফের সক্রিয় হয় সে। সম্প্রতি এলইটি হ্যান্ডলাররা ফের জাভেদের সঙ্গে যোগাযোগ করে, তাকে পাক অধিকৃত কাশ্মীরে ডেকে পাঠানো হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তের অবস্থা কেমন, সেই তথ্য চাওয়া হয় জাভেদের কাছে। জাভেদ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি তৈরিতে দক্ষ। কাশ্মীর পুলিশ জানিয়েছে তার গুরুত্বপূর্ণ কাজ ছিল নতুনদের মগজ তোলাই এবং বিশেষ প্রশিক্ষণ দেওয়া। 90-এর দশক থেকে একাধিক স্পর্শকাতর মামলায় তার নাম জড়িয়েছে। দিল্লির লোধি কলোনি বিস্ফোরণ মামলায় জেলও খেটেছে। আইইডি তৈরির প্রশিক্ষণের পাশাপাশি পুলিশ বা সেনার হাত ধরে ধরা পড়লে কিভাবে জেরা সামলাতে হবে সেই ট্রেনিংও তাকে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। জাভেদ কেন এখানে এসেছিল মোটামুটি স্পষ্ট। কর্নেল শ্রীবাস্তব, লস্করে তৈবা হঠাৎ বিকল্প রুট খুঁজছে কেন? আরে আপনি খুব এটা গতকালের আমাদের কাছে খবর এসছে বাংলাদেশ থেকে, আমরা যে মিডিয়াতে দেখতে পেরেছি। আপনি এই যে ফুড ট্রেল করেছিলেন, ওয়াই, এটা ভেরি ভ্যালিড কোয়েশ্চেন, ওয়াই জাভেদ has come, প্লিজ চেক ব্যাক অ্যাট চিটাগাঁও এক্সপ্লোসিভ এসছে। ওই এক্সপ্লোসিভ যেটা এসছে পুরো ফুল কন্টেনার অফ দ্য এক্সপ্লোসিভ, এন্ড দ্যাট ওয়াজ নোবডি নোজ কি হু হ্যাজ টেকেন অ্যাওয়ে। যে সাতজন নাবিক ছিল ওদেরকে সেই জাহাজে, বিরুদ্ধে তাদের সবাইকে খুন করা হয়েছে। আর তারপর ওদের ফুল কন্টেনার অফ দ্য এক্সপ্লোসিভ কে, ডেফিনেটলি দ্যাট এক্সপ্লোসিভ, ওটা আপনি নিয়ে আপনি 35 ধানমন্ডিতে আর করতে যাবেন না, আপনি এক্সপ্লোশন করতে যাবেন না। ওই এক্সপ্লোসিভ গুলো ছিল যারা ইউনিউস গভর্নমেন্ট আনছে এখানে পাকিস্তান থেকে, ওই জন্য জাভেদ এসেছিল। আমি বলছি এটা জাভেদ এসেছিল ওই এক্সপ্লোসিভ নেওয়ার জন্য, রুট দেখার জন্য। আমাদের, আপনিও জানেন যে 600 কিলোমিটার থেকে বেশি আমাদের জল পরিবহন পথ আছে। ওই বর্ডার থেকে যেখানে আপনি গেছিলেন ওখান থেকে আনতো। আর এই কলকাতা দখলের যখন আমরা কথা বলছি, এই 3টি স্টেটে যখন কথা বলছি, এরা ওখানে আইডি ব্লাস্ট করে আমাদের নেক্সট জেনারেশন ছেলে মেয়েদের, বাচ্চা বড়া ইনোসেন্ট গুলোকে ওরা মারতো। দিস ইজ ভেরি ডেঞ্জারাস। একেবারে। এবার আনসারুল্লাহ বাংলা টিম এক্স্যাক্টলি কি প্ল্যান করছিল সেটার এখনো কোনো তথ্য তালাশ আমরা পাইনি, হয়তো আগামী দিনে সিকিউরিটি ফোর্সেসরা পাবে। কিন্তু জাভেদ লস্করে তৈবার অর্ডার দিয়ে যে এখানে এসেছিল, তার সঙ্গে দুটো ঘটনাকে দেখুন। চট্টগ্রামে কিংবা চিটাগাংয়ে সেখানে একটা কন্টেনার, একটা ভেসেল ভর্তি, একটা জাহাজ ভর্তি এক্সপ্লোজিভ রাখা রয়েছে। সেই এক্সপ্লোজিভ কোথায় গেল কেউ জানে না, কিন্তু যে 7জন নাবিক সেই জাহাজটাকে নিয়ে এসছে তাদের গলা কাটা দেহ চট্টগ্রামে উদ্ধার হলো জাস্ট একদিন আগে। এবং নদীপথে একটা রুট খুঁজে বার করেছিল জাভেদ ভারতে ইনফিলট্রেট করার, যে নদীপথে এখনো মালপত্তর আসে, শাড়ি আসে, লুঙ্গি আসে, মানুষও আসে। সেখানকার মানুষজনই বলছে এই দুটোর মধ্যে কি কোনো যোগ আছে? এই নদীপথটাই বা কি? এই নদীপথেও আমরা গিয়েছিলাম। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সেই নদীপথ লস্করের গ্রেটার ছক এবং এর সঙ্গে পাকিস্তানের ইনভলভমেন্ট নিয়ে। কারণ পাকিস্তানকে টেরোরিজমে ফান্ড করা একজন মিনিস্টার এই মুহূর্তে বাংলাদেশের কোর্ট কিন্তু তাকে গ্রেফতার, সে জেলে ছিল, জেল থেকে মুক্তি দিয়েছে। কাহানি বহুত গম্ভীর হ্যায়। কেন এসেছিল জাভেদ এখানে দেখালাম আমরা। জাভেদ এসেছিল আল কায়দার অর্ডারে এখানে বড় কিছু প্ল্যান করছিল। যেদিন জাভেদ গ্রেফতার হয় তার কয়েকদিন পর পাকিস্তানের একটা কনসাইনমেন্ট এলো বাংলাদেশের চট্টগ্রামে। একটা জাহাজ বোঝাই ইমালশান এক্সপ্লোজিভ চট্টগ্রামে বন্দরে সেই জাহাজটি দাঁড়িয়ে রইল। সেই এক্সপ্লোজিভ কোথায় গেল কেউ জানে না। 2-1টা প্যাকেট বাকি রইল। 7জন নাবিকের গলা কাটা দেহ উদ্ধার হলো। কর্নেল শ্রীবাস্তব, দেখুন, এটা যে আপনি আজকে এটা ব্রেকিং করছেন, নিউজটা এটা অত্যন্ত গভীর। আর এটা আপনি যদি লিঙ্ক করে দেখেন তাহলে তো আরো একটা জিনিসটা, মানে উই সে না কানেক্টিং দ্য ডটস। এখন কানেক্ট ডট করার পর আমাদের একটা পুরো একটা পিকচার ইমার্জ হচ্ছে কি চট্টগ্রাম থেকে এই মোহাম্মদ ইউনূস এর গভর্নমেন্ট পাকিস্তানের উপর এটা ভিসা রিল্যাক্সেশন করলেন। ওনাকে বলা হলো কি যতগুলো জিনিস
চট্টগ্রামে আসবে, ওদেরকে কোনো চেক করা হবে না। তারপর একটা জাহাজ, পানি জাহাজ আপনার পাকিস্তানকে টাচ করে, ওরা বললো ওর মধ্যে স্ক্র্যাপ আসছে, ওর মধ্যে সুতো আসছে, ওর মধ্যে অন্যগুলো আসছে না, ওর মধ্যে এসছে আপনার এক্সপ্লোসিভ। আর ওই এক্সপ্লোসিভের জন্য ওরা জানে কি ত্রিপুরা নিয়ে যেতে পারে না, আসাম নিয়ে যেতে পারে না, মিজোরাম নিয়ে যেতে পারে না। একটাই জায়গা যেখানে খুবই সহজভাবে নিয়ে যেতে পারে, যেখানকার হিউম্যান টেরেন ফেভার্স লস্কর-e-তয়বা, হিউম্যান টেরেন ফেভার্স দ্য টেররিস্ট অ্যাক্টিভিটিস। দ্যাট ইজ হোয়াট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বলছে, স্লিপার সেল। আর তাই জন্য আপনি তো বারবার বলছেন কি ভাই নভেম্বর 24 ওটা হঠাৎ করে কেন জায়গাটা শিফট করা হলো, বিকজ টু অ্যাভয়েড দ্য সাসপিশন ওখানে আইডি বানাবার এই এক্সপ্লোসিভ গুলো নেক্সট সে 15 to 20 ডেজ মধ্যে আপনার এই পানি জাহাজ, পানি রাস্তা দিয়ে আমাদের এখানে ঢুকতো, তারপরে এটা সার্কুলেট হতো, কেউ এটা মনে করতো না। কেন যে গুলশান এন্ড গুলফাম ওরা তো অর্ডিনারি লোক, ওরা সাধারণ লোক, কিন্তু যাবে যিনি আইডি এক্সপার্ট, ইউটিউবে অ্যাভেলেবেল আছে কি করে আইডি বানা যায়, এটা শুধু ডেটোনেটর এটা আনাতে হয়। এটা তো আসছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশে এই ডার্টি যেটা এম আছে ওটা এক্সপোজ হয়ে গেছে, ওটা এক্সপোজ হয়ে গেছে। ঈশানী নস্কর, ঈশানীদি, আমরা কি দেখছি? আমরা দেখছি লস্কর-e-তৈবার ইনভলভমেন্ট, আমরা দেখছি জাভেদ মুন্সির ইনভলভমেন্ট। চট্টগ্রামে একটা পাকিস্তানি জাহাজ আসছে 71-এর পর থেকে, কিন্তু এই প্রথমবার পাকিস্তানি পণ্যবাহী জাহাজ পাকিস্তানের মাফ করবেন বাংলাদেশের বন্দরে ডক করা শুরু করেছে। আমরা এগুলো দেখছি এবং সেখানে আমরা দেখছি যে একটি কন্টেনার বোঝাই, এক্সপ্লোজিভ বোঝাই জাহাজ আসছে, 7 জন নাবিকের গলাকাটা দেহ পড়ে রয়েছে। জাভেদ এখানে লস্করের অর্ডার্সে একটা বিকল্প রুট খোঁজার জন্য এসেছিল। সমস্ত কিছু কি কানেক্টেড নয়? ট্র্যাক টু ডিপ্লোমেসি দরকার, নাকি এই মুহূর্তে কোনো ডিপ্লোমেসি কাজ করছে না? দেখুন, ট্র্যাক টু ডিপ্লোমেসির দ্বারা এই সমস্যার সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং ট্র্যাক টু আপনি কার সঙ্গে করবেন? ইউনিট সরকারের সঙ্গে করবেন। এটা তো বাস্তব যে এই নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুন করে তৈরি করার একটা চেষ্টা চলছে। আমি যদি ঠিকঠাক ভুল না বলে থাকি, একটা কনসার্টও ওখানে ঘটেছে, যেখানে পাকিস্তানি যারা গায়করা রয়েছেন তারা খুব মানে একটা আয়োজন করা হচ্ছে। সেটা কি কমেমোরেট করার জন্য? এই যে রিসেন্ট হাসিনা সরকার বিরোধী যে আন্দোলন হয়েছে সেইটাকে কমেমোরেট করার জন্য এই ধরনের একটা করছে। ফলে পাকিস্তানের সঙ্গে যোগাযোগটা কিন্তু আছে, কিন্তু পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আমার যতটুকু মনে হয়েছে যে হাসিনা জির আমলে তো নিশ্চয়ই একটা পরিস্থিতি ছিল যেখানে সেই সম্পর্ক ছিল এবং তার একটা নির্দিষ্ট ইতিহাস আছে। কিন্তু এই 15 years of military dictatorship যেটা বাংলাদেশে ঘটেছিল, সেই সময়ও কিন্তু এই যে আর্মি টু আর্মি কন্ট্যাক্ট, এটা কিন্তু ছিল। আর্মি টু আর্মি কন্ট্যাক্ট হ্যাজ বিন অলওয়েজ দেয়ার। এবং আমি যেটা বারবার অন্যান্য চ্যানেলে আগেও বলেছি যে বাংলাদেশের মধ্যে দুটো, যেটা কর্নেল সাহেব বলেছেন, শুধু আপনার ডিফারেন্ট টাইমস অফ ইসলামিক সেক্টর কথাই শুধু নয়, আমার সবসময় মনে হচ্ছে দুটো আন্ডার কারেন্ট চলেছে। একটা হচ্ছে বাংলা জাতীয়তাবাদ, একটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যার মধ্যে একটা ধর্মের ওভারটোন আছে। এবং সেই ওভারটোন কোথাও বার করে নিঃসাদি কোনো কোনো সেটাকে ইউজ করে। হ্যাঁ, এবং সেই এই গ্রাউন্ডটা তো থাকতে হবে যেখানে আপনার মৌলবাদটা তৈরি হবে এবং এই স্তরে তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং এই একই ওভারটোন আপনি মুর্শিদাবাদ, একদম বর্ডারল্যান্ডস অফ মুর্শিদাবাদ, বর্ডারল্যান্ডস অফ মালদা, নদিয়া আপনি পাবেন। তার কারণ যে সোশিও কালচারাল ম্যাট্রিক্সটা যেখানে কমন, সেইখানকার দুর্বলতা, আমি বারবার বলছি, এটা র্যাডিক্যালের অংশেরই কাজ হবে। মেইন স্ট্রিম মানুষের কিন্তু এই চিন্তা ভাবনা নয়। একেবারে র্যাডিক্যাল আউটফিটস গুলো সেই জায়গাগুলোকেই ধরার চেষ্টা করে। এবং আমি আরেকটু পিছিয়ে যাই, যেটা কর্নেল সাহেব বলেছেন 2001 থেকে, হুজি কিন্তু 1990s থেকে আছে, তাই না? হুজি এর আগে আমাদের আজমির শরীফ ব্লাস্ট হুজি করিয়েছে 2007 সালে, থেকে হুজি আছে, ঠিক আছে? হুজি 1990 এবং 1990s থেকে কেন আমি এটা টেনে আনলাম, তার কারণ হচ্ছে আফগানিস্তানের ফাইটাররা যখন এই পরিস্থিতি, মানে আফগানিস্তানের সমস্যা মিটে গেল, তখন যারা র্যাডিক্যালাইজড হয়েছিল তারা তো নিজ নিজ দেশে ফেরত গেছে। এবং বিগ স্ট্র্যান্ড, আমরা যদি হুজির কথা বলি, হুজি 2006 বেনারসি ব্লাস্ট করালো, একদম বেনারস কোর্ট কমপ্লেক্স ব্লাস্ট। 2007-এর কাছাকাছি আজমের শরীফ দরগা ব্লাস্ট হলো। তাহলে বুঝেই যাচ্ছেন আজমের শরীফ দরগাতে যখন হুজি ব্লাস্ট করাচ্ছে, ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, দূরস্থ কোনো লিংক রাইট? কারণ ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। Because Ajmer Sharif is actually a Sufi shrine. Exactly. And they are against the Sufis. So Hujis যেটা আপনার আছে, বাংলাদেশ যেটা বলছেন, ম্যাম বলছেন, formation has many times, এটা হুজি বাংলাদেশ, হরকত উল জিহাদ আল ইসলামী বাংলাদেশ, Bangladesh. হুজিবি। And their Exactly. founder has Hujibi. come only after 2001.
এবার আমার যেটা বলা সেটা হচ্ছে এই যে ভুলটা বাংলাদেশে ঘটে চলেছে সেটা হচ্ছে বোথ দ্য মেজর যে দুটো পলিটিক্যাল ফোর্স আওয়ামী লীগ এবং বিএনপি তারা এটাকে সমবেতভাবে র্যাডিক্যালাইজেশনের বিরোধিতা করেনি, কোনোদিন জামাত। করতে পারেনি। ইভেন জামাত, দে হ্যাভ নট ডান ইট। এবং এই যে হাইড্রা মনস্টার তৈরি হচ্ছে, এই হাইড্রা মনস্টার অ্যাকচুয়ালি বিএনপি ফ্রি রাইডিং করেছে আওয়ামী লীগকে আটকাবার তো জন্য। আমি কি খুব ভুল হবে যদি এটা বলি যে ভারতে তারা কিছু করতে পারুক না পারুক, তারা বাংলাদেশকে গিলে খাবে? বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার নিশ্চয়ই চেষ্টাটা চলবে। এবং মাথায় রাখবেন যে আওয়ামী লীগ হ্যাজ বিন অলওয়েজ আ সেকুলার ইসলামিক মানে মানসিকতার, এবং তারা লেফট টু দ্য সেন্টার রয়েছে, লেফট লিডিং, হ্যাঁ। রাইট, লেফট লিনিংস রয়েছে। এবং লেফট লিনিংস এর বিরুদ্ধে সবসময় আপনি যদি আফগানিস্তানের হিস্ট্রি দেখেন, দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাগ্রেশন। তো সেই ধারাটা কিন্তু এখানে, এবং বারবার বলছি যে বাংলাদেশের এই যে পলিটিক্যালাইজেশন অফ ইসলাম হয়েছে, এইটাকেই ফ্রি রাইড করে র্যাডিক্যাল ইসলাম খুব সহজ কথায় বললে ধর্মের সাথে রাজনীতি জুড়ে দিলে যা হয় সেটাই হয়েছে। এক্স্যাক্টলি তাই। এবার আসি আমি আসবো এই সারি। এবার আসি, জাভেদ গ্রেফতার হলো, লস্করে তয়বা তেহরিকুল মুজাহিদিন সেই জাভেদ। পাকিস্তানে একটা কন্টেনার পাওয়া গেল, মাফ করবেন, পাকিস্তান থেকে একটা কন্টেনার এলো বাংলাদেশের চট্টগ্রামে, এক্সপ্লোসিভ বোঝাই কন্টেনার, সেটা পাওয়া গেল। আনসারুল্লাহ বাংলা টিম তারা মোটামুটি এই মুর্শিদাবাদ আর এই বাকি বর্ডার এরিয়াগুলোতে ছোট 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 স্লিপার সেল তৈরি করলো। কোন পথে ঢুকলো জাভেদ, কোন পথের রেকি করতে এসেছিল দেখাবো। 0 পয়েন্টে পৌঁছে গিয়েছিলাম আমরা এনকেটিভি বাংলা। সেই 0 পয়েন্টে গিয়ে কি দেখলাম দেখুন। সুন্দরবনের এই প্রত্যন্ত দ্বীপপুঞ্জগুলোতে আসা এবং যাওয়া পুরোটাই বোট, নদীপথ এবং লোকাল ভ্যান, যেগুলোকে এরা ভ্যানও বলে কিংবা মোটর ভ্যান বলে, সেগুলো নিয়ে। আমার ঠিক ওই পাশে কুমিরমারি, যেটাকে আমরা বলছি সাসপেক্টেড লস্কর হাইড আউট, যেটা হয়তো জাভেদ তৈরি করার জন্য এখানে এসেছিল। সত্যি কি তাই? আর্মিতে একটা কথা আছে, হিউম্যান টেরেন অ্যানালিসিস। যেখানে ক্যাম্প হবে, যেখানে ট্রানজিট ক্যাম্প হবে, তার পারিপার্শ্বিক দিকটা নজর রাখতে হয়। আমরা 4টে পয়েন্ট দেখলাম, কোনো পেট্রোল পাম্প নেই, কিন্তু এই বোট থেকে শুরু করে এখানের ভ্যান থেকে শুরু করে সবকিছুই কিন্তু চলে ফুয়েলে। ফুয়েল আসা কোথা থেকে? এনারা বলছেন কাটা তেল। কাটা তেলটাই বা আসছে কোথা থেকে? 2, কোনো ব্যাংক দেখতে পাইনি, কিন্তু এখানে অনলাইনে লেনদেন হয়, অর্থাৎ অনলাইনে কাউকে টাকা পাঠিয়ে দিলে সে ক্যাশ দিয়ে দেবে। এই ক্যাশ ইনফ্লাক্স কোথা থেকে আসছে? হাওয়ালা ট্রেড। বাংলাদেশ মাত্র 2 ঘন্টা দূরে। আর কে श्रीवास्तव রয়েছেন, काउंटर टेररिज्म एक्सपर्ट। ये जो छोटा मुल्ला खाली है, जो रूट है बांग्लादेश जाने का, आइडियल फॉर अ लश्कर तोयबा कैंप। দেখুন, ফার্স্টলি যে আপনি বললেন হিউম্যান টেরেন অ্যানালিসিস, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। নাম্বার 1, আমরা যে এই 2 ঘন্টা ধরে আমরা যা দেখছি, মানুষের সঙ্গে এখানে ইন্টারাক্ট করছি, একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি যে মানুষ এখানে স্ট্রেস আছেন, ওরা দে আর ইন আন্ডার স্ট্রেস, মানে লাইফে একটা জীবনের স্ট্রেস, দেখবেন ডে টু ডে লাইফে একটা স্ট্রেস আছে। এইরকম টেরেনে লস্করে তয়বা, হরকতুল মুজাহিদিন, তেহরিকুল মুজাহিদিন, এদের এখানে আউটফিট বানানো আইডিয়াল প্লেস ফর দেম। দেখুন, এখানে যে ইয়াং ছেলে মেয়েরাও আমাকে দেখা, আমি ওরকম ছেলে মেয়েদের দেখতে পারিনি। নাম্বার 1, বিকজ লাইফ ইজ ভেরি ভেরি স্লো হিয়ার, রাইট? পড়াশোনার এসব জন্য যারা হ্যাঁ, অফকোর্স দ্য অ্যাবভ 20 পিপল দে উইল ডেফিনেটলি জয়েন। সো কিন্তু এরিয়াটা খুব ভাস্ট। তার মানে বাংলাদেশ থেকে যদি কোনো জিনিস আসে, ওইদিকে যদি ওদের বা আমাদের আঁখে যদি ধুল দিয়ে দেয়, if they throw dust in our eyes, then this area is wide open. মাল আসছে, মানে ট্রান্সফার হয়ে আসে, হয়তো ট্রান্সফার হয়ে আসে। এখান থেকে কতক্ষণ লাগবে যদি বাংলাদেশ যেতে চাই? ঘন্টা 2 লাগবে। 2 ঘন্টায় বাংলাদেশ? হ্যাঁ, নদীপথেই তো আসে। ওগুলো ট্রান্সফার হয়ে আসে, হয়তো আমাদের জানা নেই সঠিক, কিন্তু পাওয়া যায় বাংলাদেশের শাড়ি, ফাড়ি, লুঙ্গি ফঙ্গি পাওয়া যায়। অসুরক্ষিত বর্ডার, অসুরক্ষিত নদীপথ। এই নদীপথ দিয়ে কুমিরখালীতে এমনিও আমরা শুনেছি, কুমিরমারিতে বাংলাদেশের শাড়ি পাওয়া যায়, বাংলাদেশের লুঙ্গি পাওয়া যায়, বাংলাদেশের বস্ত্র পাওয়া যায়, বাংলাদেশের দ্রব্যও পাওয়া যায়। তাই বাংলাদেশের হাতিয়ার কিংবা বাংলাদেশ থেকে এক্সপ্লোজিভস, জঙ্গিদের আসাটাও খুব একটা প্রশ্নের মুখে পড়ে না। জাভেদ নিজে স্বীকার করেছে এই রুটই লস্করে তৈবা বাঁচছিল ভারতে জঙ্গি পাঠাবার জন্য।
ক্যামেরায় রাজশেখরের সঙ্গে আমি ইলমাজ, সুন্দরবন থেকে NKTV বাংলা। হিউম্যানিটেরিয়ান অ্যানালিসিস হলো কেন সুন্দরবনকে টার্গেট করা হচ্ছিল, কিন্তু কোন পথে তারা সুন্দরবনে ঢুকতো দেখুন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কুমিরমারি দ্বীপ, ইন্ডিয়া বাংলাদেশ প্রোটোকল রুট এখান থেকেই শুরু হয়ে যায়। অর্থাৎ আমাদের মিনিস্ট্রি অফ শিপিং এর যেটা ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্টের ইন্ডিয়া বাংলাদেশ প্রোটোকল রুট হয় বাংলাদেশ সীমান্ত, সেটা এখান থেকেই শুরু হয়ে যায়। কারণ আমার ঠিক পেছনে ওই দূরে ওই যে পরপর পরপর দাঁড়িয়ে রয়েছে ভেসেলগুলো, ওটা বাংলাদেশ, ওটা 0 পয়েন্ট, ওটাই ইন্ডিয়া বাংলাদেশ মেরিন বর্ডার। সেই রুট, যে রুটের কথা বারবার জাভেদ তার ইন্টারোগেশনে বলেছে, সেই রুটে এসে পৌঁছেছি। জাভেদ তার ইন্টারোগেশনে বারবার বলেছে এই রুট দিয়েই লস্কর জঙ্গি ঢোকাবার চেষ্টা করছে, লস্করে তৈবা জঙ্গি ঢোকাবার চেষ্টা করছে। এবং ওখান থেকে টপকে কিছুটা দূর এলেই, 10 থেকে 15 মিনিট বোটে এলেই চলে আসা যায় কুমিরমারিতে। জাভেদের স্বীকারোক্তির পর প্রশাসনের তরফ থেকে নজরদারি বেড়েছে, দুটো বিএসএফ এর বোট দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই যে আপনি দেখাচ্ছেন এইটা 0 পয়েন্টে এসে আপনি 0 পয়েন্ট দেখাচ্ছেন ওইদিকে, অ্যাবসলিউটলি কারেক্ট। যতগুলো হাই ভ্যালু টার্গেট কত সুন্দরভাবে আপনি ধরেছেন। হাই ভ্যালু টার্গেটের জন্য এটা বহুত সেফ রাস্তা, প্লাস এক্সপ্লোসিভ প্লাস হাই ওয়েপন্স কনসাইনমেন্ট। একটা আপনার কোনো বোটে দিয়ে দিল, তারপরে ওটা নিয়ে চলে গেল, যেরকম এমবি কুবেরের কথা আপনি বলছেন। তো ওদের কাছে আজমল কাসাব যেভাবে, আজমল কাসাব, লস্করে তৈবা যেটা আছে 3-4টে জিনিস আমরা পেয়েছিলাম। দে অপারেট ইন এ স্মল গ্রুপ, অ্যান্ড লস্করে তৈবা তারপরে ওদের মধ্যে কি আছে জানেন কি, ওদের ইন্ডিপেন্ডেন্স আছে, তারপরে ওদের মনিটরিং হয় না, ওরা বহুত কম কথা বলে। টার্গেট ডেসিগনেশন হওয়ার পর, ডেসিগনেশন হওয়ার পর লস্করে তৈবা ওটা কাজ করে। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এই যে এই মুহূর্তে হয়তো একটা বড় নাশকতার ছকের হাত থেকে আমরা বেঁচে গিয়েছি, কিন্তু আগামী দিনে আরো কড়া হতে হবে আমাদের সিকিউরিটিকে, যাতে আর কোনো জাভেদ, আর কোনো লস্করে তৈবা এমন সাহস না দেখাতে পারে। ক্যামেরা রাজশেখরের সঙ্গে আমি ইলমাজ সৈয়দ, কুমিরবাড়ি থেকে। জয় হিন্দ। ঈশানীদি, রুট আছে, কারণ আছে, অবজেক্টিভ আছে, মোটিভ আছে। একটা বড় সড়ো নাশকতার হাত থেকে কি আমরা বেঁচে গেলাম, নাকি দ্য থ্রেট স্টিল লুমস লার্জার? আপাতত তো মনে হচ্ছে যে যদি সত্যি, মানে আমি জানি না আবার ইন্টারোগেশন থেকে আরও কি তথ্য উদ্ধার করা যাবে। একটা পয়েন্ট আমি এখানে বলতে চাই যে আপনি যদি এলইটির কথা, লস্করের কথা বারবার উঠছে, আপনারা ভুলে যাচ্ছেন যে ম্যারিটাইম বাউন্ডারিজ এবং ম্যারিটাইম রুট এই ধরনের নাশকতা করার জন্য এই অঞ্চলে কিন্তু বরাবরই আছে। আপনি মুম্বাইয়ের কথা, মুম্বাই ভাবুন, তাহলে তো একইভাবে এসছে। আপনি লস্কর বাদ দিন, আপনি জেকেএলএফ এর অ্যাক্টিভিটিস দেখুন, জেকেএলএফ বলছি, এলটিটির অ্যাক্টিভিটিস দিন। এলটিটি পুরো সাউথ ইস্ট এশিয়াতে কনসাইনমেন্ট আসতো, কিভাবে আসতো? এই পথেই তো আসছে। এবং কর্নেল সাহেব যেমনি বলছেন, খুব ছোট ছোট ডিসক্রিট কনসাইনমেন্টে আসা, যাতে চোখে না পড়া যায়, এটা তো খুব সহজ। এবং আমি বারবার যেটা বলছি যে সোশিও কালচারাল মেট্রিক্সের যে সুবিধাটা আছে না, যে বাংলাদেশের মানুষ অনায়াসে এখানে আসতে পারেন আনটিল আনলেস পয়েন্টেড আউট, পার্টিকুলারলি ইন্টেলিজেন্সের ভিত্তিতে, এটা খুব একটা সহজ কাজ। এটা খুব সহজ। এবার এখানে আরেকটা পিস অফ ইনফরমেশন, তাহলে একজন ভদ্রলোক আছেন, যে ভদ্রলোক এতদিন ধরে জেলে ছিলেন, তাকে আবার বাংলাদেশের কোর্ট একেবারে বেকসুর খালাস করে দিয়েছে। মঙ্গলবারই এটা হয়েছে। প্রাক্তন মন্ত্রী, বাংলাদেশের বিএনপির সদস্য আব্দুল সালাম পিন্টুর একটু ছবি দেখাবো। ইনি পিওকে কিংবা পাক অধিকৃত কাশ্মীরে এবং বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীদের অর্থ সাহায্য করতো, অর্থাৎ পিওকেতে টেরর ফান্ডিং করতো, বাংলাদেশের জঙ্গিদের টেরর ফান্ডিং করতো, এবং হুজিকে, ভারতে নাশকতা চালাবার জন্য হুজিকে পয়সা দিত। এই হুজি ভারতে 2006 সালে বেনারস কোর্ট ব্লাস্ট, 2007 সালে হুজি করেছিল হচ্ছে আজমের শরীফ ব্লাস্ট, 2011 সালে ব্লাস্ট করেছিল, 2004 সালে এই হুজি চট্টগ্রাম অস্ত্র মামলায় 5 জনের সঙ্গে এই হুজি জড়িত ছিল। সেই হুজির গ্রেনেড অ্যাটাক 2004-এ কত বড় গ্রেনেড, এতগুলো কাণ্ড ঘটিয়েছিল যে হুজি, সেই হুজিকে পয়সা দিত এই পিন্টো সাহেব। এবার বলুন, এই লোকটাকে বাইজ্জত বারি করা কিংবা একে এই মুহূর্তে মুক্তি দেওয়া, ঈশানীদি, বাংলাদেশের ইন্টেন্টটা তো খুব একটা ঠিক নয়। আমার এটা এখানে একটা বক্তব্য, মানে আমার ব্যক্তিগত ধারণা যে আমি ঠিক শিওর নয় যে ইউনূস সাহেব নিজে এই কন্ট্রোল, মানে ল অ্যান্ড অর্ডার এই ধরনের যে র্যাডিক্যালাইজেশন, সেটাকে কন্ট্রোল করতে পারছেন কিনা।
কারণ আমি আগেও আলোচনা করে বলেছি, বাট আমার মনে হচ্ছে হি ইজ র্যানসাম টু দ্য সিচুয়েশন। ওর এই যে হঠাৎ, আমি বলছি, বারবার বলেছি যে এই যে ভ্যাকিউম তৈরি হয়েছিল যেখানে তত্ত্বাবধায়ক সরকার আছে। আমি ইনফ্যাক্ট গতকাল বা আগের দিন একটা সুহাসিনী হায়দারের একটা ওনার সঙ্গে পার্সোনাল ইন্টারভিউ দেখছিলাম, যেখানে উনি বলছেন ল অ্যান্ড অর্ডার উই আর হিয়ার বাট উই আর মাইলস টু গো। উনি ওটা মানে নিজে মুখে এটা স্বীকার করেছেন। হ্যাঁ, উনি সেটা নিজে স্বীকার করে বলছেন যে ল অ্যান্ড অর্ডারের সম্বন্ধে আমাদের এখন এই যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে, এই যে র্যাডিক্যাল ফোর্সেসের উত্থান, এবং এখানে তিনি আবার এটাও বলছেন যে অনেক নেগেটিভ প্রোপাগ্যান্ডা হচ্ছে আমাদের সম্বন্ধে, আমরা এই ধরনের নেগেটিভ প্রোপাগ্যান্ডার মানে অনেক খুব নির্দিষ্ট কিছু চ্যানেলস নাম না করেই বলছে যে নেগেটিভ প্রোপাগ্যান্ডা করছে, আমরা এইভাবে কোনো মাইনরিটিকে আক্রমণ করছি না। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যে এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার, খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা ন্যারেটিভটাকে অন্যভাবে তৈরি করে। দুটো ন্যারেটিভ আছে, একটা হচ্ছে যে যেটা আওয়ামী লীগের বরাবরই তাদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাকে এবার একটা উল্টানোর চেষ্টা চলছে, এবং এই উল্টানো, এই রিভার্সাল করতে গিয়ে তারা যে হিস্ট্রিটাকে আবার মানে যাদের সঙ্গে আবার নতুন করে যোগ করবার চেষ্টা করছে, সেটা হচ্ছে পাকিস্তান। সেটা পাকিস্তান তো অবশ্যই, এবং এই আবার এই ফার্টাইল গ্রাইন্ড যেটা করতে হবে, আমার আশঙ্কা যে ইউনূস সরকার সেই মানে যে সুনামিটা আসবে যদি এই ধরনের র্যাডিক্যালাইজেশন, সেটা সামলাতে পারবে। সেখানে কর্নেল শ্রীবাস্তবের কাছে, কর্নেল শ্রীবাস্তব, পাকিস্তানের সঙ্গে আমরা দেখছি খালেদা জিয়া বৈঠক করছেন, মোহাম্মদ ইউনূস বৈঠক করছেন, খুব হেসে হেসেই বৈঠক হচ্ছে। 1971 সালের পর থেকে কোনোদিন কোনো পাকিস্তানি শিপ কিংবা কন্টেনার কিংবা ভেসেল বাংলাদেশের বন্দরে ডক করেনি। কনসার্ট হবে এরকম কথা হচ্ছে, ডক করেনি, করলো। শেখ হাসিনা চলে যাওয়ার পরেই করলো। একটা সেকেন্ড জাহাজ কয়েকদিন আগে সেখানে পৌঁছলো, 7 জন নাবিকের গলা কাটা দেহ উদ্ধার হলো, এবং সেখানে ইমালশন এক্সপ্লোজিভস পাওয়া গেল। এই ছবিও আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো, এক্সক্লুসিভ NKTV বাংলায়। এক্সপ্লোজিভ আসছে পাকিস্তান থেকে। জাভেদ পাকিস্তানে যাচ্ছে, পাকিস্তানের মুবাইরকাতে যে লস্করে তৈবার হেডকোয়ার্টার, সেখানে হাফিজ সঈদের ছেলে তালা সঈদ তাকে নির্দেশ দিচ্ছে, যাও গিয়ে রুট চক আউট করে এসো। সেই রুটটাও মোটামুটি আমরা ফুটপ্রিন্ট করে দেখানোর চেষ্টা করেছিলাম কোন রুট হতে পারে। স্লিপার সেল অ্যাক্টিভেট হচ্ছে ABT, আনসারুল্লাহ বাংলার স্লিপার সেল অ্যাক্টিভেট হচ্ছে। তার মানে পাকিস্তানের ওই ব্লিড ইন্ডিয়া উইথ 1000 কাটস এখনো রয়েছে, আর পাকিস্তানের মদত রয়েছে। দেখুন, যারা, থ্যাংক ইউ, এত সুন্দর প্রশ্নটা আপনি করলেন পাকিস্তান নিয়ে। যারা পাকিস্তান ওয়াচ করছে, এই মঙ্গলবারে জানেন পাকিস্তান এয়ারফোর্স গিয়ে আফগানিস্তানে বম্ব বর্ষিয়ে চলে এসছে, ওরা মেরে এসছে, মোর দেন 100 পিপল হ্যাভ বিন কিল্ড, অ্যান্ড তাহরিকে তালিবান পাকিস্তান, ওরা বলছে আমরা বদলা নেব, আফগানিস্তান বলছে আমরা বদলা নেব। তো ভাইয়া, ওখানে আপনার পখতুনখাওয়া এরিয়া, ওখানে বালুচিস্তান এরিয়া, একটা বাংলাদেশে যে সিচুয়েশন ডেভেলপ হয়েছে, এত ভালো সিচুয়েশন পাকিস্তানের জন্য কোনোদিন ছিলই না। ওদের ISI কাছে পয়সা নেই, ওদের আর্মি কাছে পয়সা নেই, ওদের কোনো জায়গায় পয়সা নেই। ওরা IMF এর কাছে পড়ে আছে কি তুমি কিছু পয়সা দিলে চায়নাকে দেবো, চায়না থেকে কিছু দিলে আমি IMF কে দেবো। আর চায়না এত স্ট্রিংজেন্ট ভাবে ওদেরকে পয়সা দিয়েছে কি ওরা ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। রাইট, এখন এই যে বাংলাদেশের সিচুয়েশন ডেভেলপ হলো, আর ওখানে একজন ইডিয়েট, ওখানে যারা পিস প্রাইজ পেয়েছেন, ওরা শান্তিকারী, ওরা জানেন না ওরা কি করছেন। পাকিস্তানকে পুরো উইন্ডো খুলে দিলেন, ভিসা প্রবলেম, নো প্রবলেম, তোমার জাহাজ নো প্রবলেম, তোমাদের লোক নো প্রবলেম। আর এই তো এক্সপ্লোসিভ এসে গেল, আর ওদের যে লোক আছে ওখান থেকে আমাদেরকে পাঠাচ্ছে। পিওকের কথা বারবার আপনি বলছেন, পিওকে তে ইউনাইটেড জিহাদ কাউন্সিল আছে, যারা বসে কথা বলে কি আমরা কোথায় কি করব। আজকে দিনে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি তো গেলেন অনেক লোকের সঙ্গে কথা বললেন আমাদের এই কথা নিয়ে, জাভেদ নিয়ে, 90 to 95% of Kashmiri people now, they are with us, India. Only 5% jihadi mindset যারা আছে এখন, ওরা ডেসপারেট যে ওরা যদি এই সব সিচুয়েশনটা নর্মাল হয়ে গেলে, ওদের যদি চাকরির ব্যবস্থা করে দিলে, ইন্ডাস্ট্রি আসলে ওদের কি হবে। আমাদের কাশ্মীরি ভাই বোন, আপনি তো দেখা করলেন অনেক লোক সঙ্গে, ওরা কিন্তু আর দে ডোন্ট সাপোর্ট দ্য টেররিজম ইন কাশ্মীর। ওরা এত ভালো, এত লোক বলিদান দিয়েছে সিকিউরিটি ফোর্সেস কি আজকে ওরকম সিচুয়েশন ডেভেলপ হয়েছে। আর এই পাকিস্তান এত ভালো সুন্দর সিচুয়েশন, এদেরকে এক্সপ্লোসিভ দিচ্ছে, এদেরকে ট্রেনিং দিচ্ছে, এদেরকে রুট দিচ্ছে, এদেরকে টার্গেট। আর কে থ্রেটেন দিচ্ছে? প্রফেশনে তো থ্রেটেন দিচ্ছেন না। আমাদের 2-4 জন লোক বিএনপি থ্রেটেন দিচ্ছে, জামাত দিয়েছিল, না 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 না, এই স্টুডেন্ট গুলো হাসনাত, নাভেদ, এরা জানে কি যদি অ্যান্টি ইন্ডিয়া একটা সেন্টিমেন্ট, একটা আমরা বলি রিলেটিভ ডিপ্রাইভেশন থিওরি, তার মানে কি হয়,
নিজেকে যদি তুমি একটা সোসাইটিতে রেডিকুলাইজ করতে চাও তাহলে কি নিজেকে প্রজেক্ট করো কি আমার রিলেটিভলি আমরা ডিপ্রাইভ আছি। কার সঙ্গে ডিপ্রাইভ আছি? ইন্ডিয়া। ইট ইজ আ ওয়েল নোন ফ্যাক্ট। এন্ড এই স্টুডেন্টগুলো যাদের এখন ফসকে গেছে মাটি থেকে জমি, আর এই যে হিফাজতে ইসলাম আর জামাত ইসলাম, ওদের স্বপ্নটা ভেঙে গেছে, ওরা অ্যাকচুয়ালি ধমকি দিচ্ছে, ওরাই কাজটা করাচ্ছে। একেবারে, অর্থাৎ কোথাও পাকিস্তানের মদত যে রয়েছে এবং সেটা বকলমে হলেও রয়েছে, কারণ পাকিস্তান থেকে কন্টেনার বোঝাই জাহাজ যাচ্ছে, সেই কন্টেনারে ভর্তি এক্সপ্লোজিভ। জাভেদ সে পাকিস্তানে যাচ্ছে, পাকিস্তানের কাছ থেকে সে রীতিমতো নির্দেশ পাচ্ছে ভারতে এসো, ভারতে একটা রুট খোঁজো বাংলাদেশ থেকে ইনফিলট্রেট করার, সেখান থেকে হয়তো অনেক কিছুই আসতে পারতো, এলো না, কারণ আমাদের সিকিউরিটি এজেন্সি এই প্লট ফয়েল করতে পেরেছে, জাভেদকে অ্যারেস্ট করতে পেরেছে। কিন্তু এই থ্রেট এখন কাটলেও আগামী দিনে থ্রেটটা রয়েছে, যদি না আমাদের সিকিউরিটি এজেন্সি, আমাদের বিএসএফ এবং আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আরও কড়া হাতে জঙ্গি দমনে নামে। অপারেশন প্রঘাত আপাতত সাকসেসফুল, আরও যদি কোনো জঙ্গি থাকে অপারেশন প্রঘাত সেদের খুঁজে বার করবে। কিন্তু লস্করকে আমরা ঠেকানোর একটাই অস্ত্র, এদের ঘাঁটি নষ্ট করতে হবে, এবং সেটা নিশ্চয়ই ভারত সরকার ভেবে দেখবে। আবার একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়তো হলেও হতে পারে। জয় হিন্দ।